হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো তোমাদের অলরেডি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সাজেশনটা দেওয়া ছিল ভৌত বিজ্ঞানের, সেই সাজেশনটা সম্পূর্ণ মাধ্যমিকের জন্য কমপ্লিট করা হয়েছে। যারা ভিডিওগুলি এখনও দেখোনি, সাজেশন যেহেতু, তোমরা অন্তত কমপক্ষে শর্ট কোয়েশ্চেনগুলো আর যে সমস্ত ম্যাথগুলো আছে সেইগুলো কিন্তু ওই সাজেশন থেকে তোমরা করে নিতে পারো। তো ভিডিওর প্লেলিস্ট তোমরা যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সার্চ করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। তো এখন তোমাদের যে মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারটা বেরিয়েছে, এই পর্ষদের টেস্ট পেপার তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করাবো। তো প্রথমে দেখো, তোমাদের 237 আর 241 দুটো পেজ একটা ভিডিওতে, অর্থাৎ আজকের এই ভিডিওটিতে তোমাদের করানো হবে। এখানে মূলত তোমাদের যেগুলো প্রবলেম হতে পারে, যে গাণিতিক সমস্যাগুলো, তো সেই গাণিতিক সমস্যার উত্তরগুলো কিন্তু এই ভিডিওটিতে দেব। এরপরেও তোমাদের পার্টে পার্টে ধরো একটা জৈব রসায়নের যে সমস্ত কোশ্চেনগুলো হবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেটা একটা পার্টে দিলাম। অর্থাৎ টেস্ট পেপারে যতগুলো পেজ আছে সব মিলিয়ে খুঁজে একটা ভিডিওতে দিয়ে দিলাম। তারপর ধরো পর্যায় সারণী, সমযোজী আয়নীয় বন্ধন, সেটা একটা চ্যাপ্টারের মধ্যে কভার করে দিলাম, মানে একটা ভিডিওর মধ্যে কভার করে দিলাম। এভাবে তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের যদি এছাড়াও কোনো কিছু প্রবলেম আটকে যায়, ধরো কেউ যে মানে যেটা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এটাই করছো তাও নয়, কেউ অন্য কোনো টেস্ট পেপার হয়তো করছো, পরীক্ষা তোমাদের আর মাত্র কয়েকদিন বাকি। আর কারো কিছু প্রবলেম আটকালে তোমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেখানে তোমাদের কোশ্চেনটা পাঠিয়ে দাও, আমরা তোমাদের দ্রুত সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকলের পরীক্ষা ভালো হোক, সকলে ভালো করে পড়াশোনা করো। তো ভিডিওটা শুরু করা যাক। তো মাধ্যমিক 2024 টেস্ট পেপার এটা মধ্যশিক্ষা পর্ষদের। তো তোমাদের যে ভৌত বিজ্ঞানের পেজটা আছে, পেজ নাম্বার হচ্ছে 237। তো 237 পেজটা একটু উল্টিয়ে নিচ্ছি, জাস্ট একটু সময় লাগবেই। হ্যাঁ, 237, ঠিক আছে। তো এই যে পেজটা আছে, অর্থাৎ সীতারামপুর হাই স্কুল, এই সীতারামপুর হাই স্কুলের তোমাদের যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে তার সলিউশনগুলো এই ভিডিওটিতে দেবো। তো দেখো, ভিডিওটা যদি করতে করতে সলিউশন করা হয়, ভিডিওটা একটু বড় হবেই। তো তোমাদের কথা ভেবেই ভিডিওটা দ্রুত শেষ করার জন্য, কম সময়ের মধ্যে করার জন্য জাস্ট অ্যান্সারগুলো টপ দেখিয়ে দেবো, মানে অ্যান্সারগুলো করা আছে জাস্ট দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, গাণিতিক প্রশ্ন এখানে শর্ট কোশ্চেন, মানে শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক, যেখানে থাকবে আমি অ্যান্সারগুলো দেবো। 1.2 একের দাগে 2 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে 273 বিয়োগ করতে হবে, এটা সকলে জানো, ঠিক আছে? যেহেতু গাণিতিক প্রশ্নের উত্তর দিচ্ছি তাও এটা দিয়ে দিলাম। তাহলে কত হবে না, 303 মাইনাস 273 করলে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো চলো পরেরটা। এরপর আছে দেখো, একের দাগে 3-এর একটা অঙ্ক দেওয়া আছে। 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? তাহলে আগে বিক্রিয়াটা লিখে নেব, C+O2 থেকে হবে CO2। এটা জাস্ট বোঝার জন্য আমি বিক্রিয়াগুলো লিখছি, শর্ট কোশ্চেন এত সব লিখতে হয় না। তাহলে দেখো, কার্বনের কত হচ্ছে 12 গ্রাম ভর, তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড কত পাবো আয়তনে? আয়তনটা হচ্ছে 22.4 লিটার 1 মোলের জন্য। তাহলে 1.2 কত হবে? এখানে একের পরে দশমিক, মানে দেখো দশমিকটা যদি এটা 12.0 থাকতো, দশমিক 1 ঘষ হচ্ছে, তাহলে 1.2 এর জন্য তাহলে কত হবে? 2.24। তো এটাই হচ্ছে অ্যান্সার, 2.24 লিটার, ঠিক আছে? তাহলে একের 3-এর উত্তরটা আমরা পেলাম। এরপরে চলে আসো গ্রুপ বি এ। গ্রুপ বি 2-এর দাগের 8-এ একটা অঙ্ক আছে। দেখো কি দিয়েছে, 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? তো অ্যান্সার দেখো, রোধের ফর্মুলা কি জানি আমরা, দেখো জানি R = কি না, v²/p, অর্থাৎ 220 গুণিত 220, অর্থাৎ 220 হোল স্কোয়ার বাই 40। এইটা বসিয়ে দিলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে দেখো অ্যান্সারটা R = v²/p, ভি এর মান 220, তাহলে 220 স্কোয়ার বাই 40 করলে পাবো 1210 ওহম, অর্থাৎ 1210 ওহম, এটাই অ্যান্সার। এরপরে চলে আসো দেখো 3-এর দাগের 2-এরটায়, অর্থাৎ গ্রুপ সি। গ্রুপ সি 3-এর দাগের 2 দেখতে পাচ্ছ কি লেখা আছে। কোনো গ্যাসের 1 গ্রাম 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 32 অ্যাটমসফিয়ারের চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো দেখো অ্যান্সারটা কি দেওয়া আছে, প্রথমে 1 গ্রাম গ্যাস বলেছে, তাহলে ডাব্লুর মান গ্রাম গ্যাস, মানে ওয়েটটা হচ্ছে 1 গ্রাম। টি 70 ডিগ্রি সেন্টিগ্রেড বলা ছিল, তাহলে 70 + 273 করলে পাবো আমরা 343 কেলভিন। 32 অ্যাটমসফিয়ার চাপে বলা আছে, তার মানে পি এর মান 32। ভি আয়তনটা দেওয়া আছে 410 মিলিলিটার। দেখো আর এর মানটা কোশ্চেনেও লিটার অ্যাটমসফিয়ারে আছে, তার মানে এখানে আয়তনটাকে মিলিলিটার থেকে লিটারে চেঞ্জ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, 410/1000 লিটার। আর মোলার ভর জানতে চেয়েছে, তার মানে এম এর মানটা জিজ্ঞাসা চিহ্ন।
আর এর মানটা লিখে নিয়েছি। তাহলে লিখবো আমরা জানি পিভি সমান W/m/RT বা M সমান W/RT/PV। জাস্ট মানগুলো বসানো হয়েছে। দেখো ডাব্লুর মান 1 ইন্টু আর এর মান 0.082 ইন্টু টি এর মান 343, ঠিক আছে, ডিভাইডেড বাই পি। পি এর মান কত ছিল দেখো 410/1000। তাহলে 410/1000, হাজারটা তাহলে উপরে নিয়ে চলে গেছি, ডিভাইড ছিল, ডিভাইড থেকে একবার উপরে নিয়ে চলে গেলাম, তাহলে উপরে 1000 হয়ে গেল। ইন্টু ভি এর মান কত ছিল দেখো, এটা হচ্ছে পি এর মান হচ্ছে 32 আর ভি এর মান 410 উপরে 1000। তো এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 2.14। তাহলে অ্যান্সারটা হবে, অতএব গ্যাসের মোলার ভর 2.14 গ্রাম পার মোল। তো এটাই হলো এর অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3-2 এর অথবাটা। ওই অথবা 770 mmHg চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস, এটা কোনো হতো কোন হয়ে গেছে, কোন নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো উষ্ণতাটা একই আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তারপরে বলেছে যে ওই উষ্ণতায়, মানে উষ্ণতা একই আছে, ঠিক আছে। তারপরে উষ্ণতা একই থাকলে আমরা কোন সূত্রে করব, বয়েলের সূত্রে। তাহলে দেখো আমি যদি উষ্ণতাটা লিখেছি এমনি, এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের দরকার নেই, ওই উষ্ণতাই বলেছে। তাহলে প্রদত্ত দেখো চাপ দেওয়া আছে 770 mmHg, মিলিমিটার পার স্তম্ভের চাপ। আর কি দেওয়া আছে দেখো, আয়তন 75 সেমি কিউব ছিল। P2 দ্বিতীয় ক্ষেত্রে চাপটা বলেছে 750 mmHg আর V2 বের করতে বলেছে। কেউ যদি উষ্ণতা লিখলে লিখতে পারো T1 সমান তাহলে কত না 300 কেলভিন। ওই উষ্ণতায় মানে T2 হবে 300 কেলভিন। যদি T1 T2 সবগুলো লিখো তাহলে বলবে আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2। আর যেহেতু ওই উষ্ণতা একই আছে, তার মানে বয়েলের সূত্র অনুযায়ী সেটাও করতে পারো যে আমরা জানি P1 V1 সমান P2 V2। এখান থেকে পেয়ে যাবে V2 সমান P1 V1/P2। জাস্ট মানগুলো পুট করবে, এই যে মানগুলো, তাহলে T1 T2টা আমাদের লেখার অ্যাকচুয়ালি দরকার নেই। তাহলে মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাবো 77। অতএব নির্ণয় আয়তন 77 সেমি কিউব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো চলো এরপর হচ্ছে দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি এ 4-2 দেখো কি আছে যে 2.4 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেন এর সম্পূর্ণরূপে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এটা দেখে নাও, খুবই সহজ অঙ্ক দিয়েছে। দেখো পর্ষদের অঙ্কগুলো খুবই সহজ। 2mg + O2 থেকে হচ্ছে 2mgO বিক্রিয়ার সমীকরণ বলে লিখবে, তারপরে এটা বিক্রিয়াটা লিখবে। ম্যাগনেসিয়ামের কত জানি আমরা 24, তাহলে 2 × 24 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইডের তাহলে কত হবে 2 × 24 + 16, তারপরে পাচ্ছি 2 × 16 গ্রাম। এবার ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করে নিতে পারি যে 2 × 24 গ্রাম, গুণটা শুধু দেখো করে লাভ নেই, 2 দিয়ে পরে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে 2 × 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 2 × 40 গ্রাম। আর অ্যান্সারটা দেখো জানতে চেয়েছে দেখো 2.4 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে সেই জন্য করা হয়েছে। তাহলে 2.4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 2 × 40 ডিভাইডেড বাই 2 × 24 × 2.4 গ্রাম। অর্থাৎ একে কত, একে আর না করে একবারে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই এতে, এরকম ভাবে করলেও তাহলে পেয়ে যাচ্ছে আমরা কাটাকাটি করলে 4 গ্রাম। অতএব নির্ণয় ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ 4 গ্রাম। আশা করি এটা কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো এর পরেরটা, অর্থাৎ 4-2 যে অথবাটা দেওয়া আছে কি আছে দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু H2SO4 এর সহযোগে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তো দেখো এর অ্যান্সারটা এখানে বলে দিয়েছে, দেখো 35% অশুদ্ধি, তাহলে বিশুদ্ধ কত 100 - 35%, তার মানে 60% হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। তো এটা করে নিলাম। এরপর লিখবো 65% বিশুদ্ধতার 50 গ্রাম, কারণ এরকম 50 গ্রাম নেওয়া হয়েছে। তাহলে 65% বিশুদ্ধতার 50 গ্রাম সমান 50 × 65 মানে 32.5 গ্রাম। বোঝা গেছে। এরপর বিক্রিয়াটা লিখবো রাসায়নিক সমীকরণ Zn + H2SO4 থেকে ZnSO4 + H2। তাহলে জিঙ্কের ভর কত 65.5 গ্রাম, সেখানে পাচ্ছি হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। তাহলে 65.5 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় 2 গ্রাম। আর এখানে আমাদের বেরিয়েছে দেখো 32.5 গ্রাম, তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যাবে। 2/65.5 গুণিত 32.5, এটা কাটাকাটি করলে পাবে 0.99 গ্রাম। তো দেখো 0.99 মানে প্রায় 1 এর সঙ্গে সমান, তো আমরা 1 গ্রামও লিখতে পারি। আর কেউ যদি লিখো যে 0.99 গ্রাম, সেটা রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অতএব নির্ণেয় হাইড্রোজেনের পরিমাণ 1 গ্রাম। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপরে নেক্সট 4-7। তো দেখো 4-7 কি বলছে, 1 ওহম 2 ওহম
ও 3 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়ের দু প্রান্তে 12 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। প্রতিটি রোধের প্রবাহমাত্রা ও প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তাহলে তুল্য রোধ আর সমান শ্রেণী সমবায় আছে মানে 3টা রোধ যোগ করব, যোগ করলে কত পাচ্ছি আমরা 6 ওহম। ভি দেওয়া আছে অর্থাৎ 3টা রোধকে শ্রেণী সমবায়ে যোগ করার পর দু প্রান্তের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে 12 ভোল্ট, তার মানে মোট ভি হচ্ছে 12 ভোল্ট। আমাদের আইটা বের করতে হবে। তাহলে আমরা ওহমের সূত্র জানি, ভি সমান আই আর। তাহলে আই সমান কত, ভি বাই আর, অর্থাৎ 12/6 করলে পাচ্ছি আমরা 2। তাহলে লিখবো অতএব প্রতিটি রোধের প্রবাহ মাত্রা হবে 2 অ্যাম্পিয়ার, কারণ প্রত্যেকটা রোধই শ্রেণী সমবায় যেহেতু আছে তাহলে সবারই মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ বের করতে বলেছে। তাহলে 1 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, 2 গুণিত 1 মানে 2 ভোল্ট। 2 ওহমের জন্য হবে 2 2 4 ভোল্ট, আর 3 ওহমের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হবে 2 গুণিত 3 মানে 6 ভোল্ট। মানে এখানে ওহমের সূত্র ভি সমান আই আর ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই হলো এর অ্যান্সার, 4 দাগের 7টা। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন 4 দাগের 7 অথবাটা কি আছে দেখে নাও। একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের একটি মাসে ওই বাড়িতে তড়িৎ শক্তি ব্যয় বিওটি এককে নির্ণয় করো। প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে ওই মাসে ওই বাড়ির খরচ নির্ণয় করো। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে লিখবে যে 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি। তোমরা ব্যয়িত তড়িৎ ক্ষমতা বের করার পর আবার টি গুণ করলেই আমরা পেয়ে যাবো শক্তি। তো অত না করে একবারে লিখে দিবে যে 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি। তাহলে অঙ্কটা একটু ছোট হবে। তাহলে দেখো 10টা 40 ওয়াট ছিল, তাহলে 10 গুণিত 40 প্লাস 5টা 80 ওয়াটের ছিল 5 গুণিত 80 প্লাস একটা 80 ওয়াটের, তাহলে 1 গুণিত 80। কতক্ষণ করে চলছে, 6 ঘন্টা করে। সময়টা গুণ করে দিলাম 6, কদিন হচ্ছে 1 মাস মানে 30 দিন, 30 গুণ করে দিলাম। তার আমি পেলাম এটা কি ডেটাটা, ওয়াট আওয়ার। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে 400 প্লাস 80 গুণিত 318 180, এটা হলো ওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করে দিতে পেয়ে গেলাম কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার মানে কত, বিওটি। তাহলে কত পাচ্ছি আমরা বিওটি, 158.4 বিওটি। ঠিক আছে, তাহলে এটা বিওটি একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব 30 দিনের মাসে ওই বাড়িতে তড়িৎ শক্তি ব্যয় হবে 158.4 বিওটি এবং প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে ওই মাসে ওই বাড়ির খরচ হবে। তাহলে কত, এটার সঙ্গে 5 টাকা বলেছে, 5 গুণ করবো, 158.4 গুণিত 5 করলে পাবো আমরা 792 টাকা। 792 টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকবার দেখে নাও, এইভাবে করে নিবে। ওকে, তো চলো এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ মানে তোমাদের যে প্রথম পেজটা ছিল 237 পেজের, সেই পেজটা তোমাদের কমপ্লিট করে নিলাম। অর্থাৎ সীতারামপুর হাই স্কুল কমপ্লিট। এরপরে তোমাদের 241 পেজ, 241 পেজে দেখো কোচবিহার রামভোলা হাই স্কুল। এই পেজের তোমাদের যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে তার উত্তরগুলো দেব। তো তোমাদের এখানে বিভাগ ক, এখানে কোনো গাণিতিক প্রশ্ন নেই। একবার চলে যাও বিভাগ খতে। বিভাগ ক্ষয়ের 2 দাগের 8টা। দেখো আমি আগে থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করে খাতায় লিখে নিচ্ছি এই কারণে যাতে ভিডিওটা খুব দ্রুত শেষ করা যায়, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তোমাদের সামনে পরীক্ষা, এত ধৈর্য নিয়ে তোমাদেরও দেখা এই মুহূর্তে সম্ভব নয়, তাই দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 2 দাগের 8টা কি বলেছে দেখো, 8 অথবাটা 2 কুলম আধান 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কত কার্য করতে হবে একক সহ লেখো। তো কার্যের তো একক লিখতে হবে, নাহলে কার্য তো একক বিহীন রাশি নয়, তো স্বাভাবিকভাবে একক লিখতে হবে। চলো অ্যান্সারটা দেখো। তাহলে দেওয়া আছে দেখো প্রদত্ত কিউ সমান 2 কুলম, মানে আধানটা দেওয়া আছে 2 কুলম, ভোল্ট দেওয়া আছে বিভবটা 2 ভোল্ট। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউভি, অর্থাৎ 2 গুণিত 2 করলে কত পাচ্ছি 4 জুল। তাহলে অ্যান্সারটা লিখবে অতএব এই 4 জুল কাজ করতে হবে, ব্যাস। আর অ্যান্সারটা লিখিনি, 1 নম্বরের কোশ্চেন। তো এরপর দেখো 2 দাগের 10টা কি আছে। 2 দাগের 10টা ঠিক অঙ্ক নয়, জাস্ট তাও একটা ক্যালকুলেশনের তো ব্যাপার আছে, তাই দিয়েছি। এক্স 234 থেকে 3টি বিটা কণার নিঃসরণের ফলে যে নিউক্লিয়াসটি গঠিত হবে তার প্রোটন সংখ্যা লেখো। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক জানতে চেয়েছে। আমরা জানি বিটা কণা নির্গত হলে কি হয়, পারমাণবিক সংখ্যা একক করে বেড়ে যায়। তাহলে 92 প্লাস একটা বিটা কণা নির্গত হলে এটা কত হতো 93, 3টা নির্গত হয়েছে মানে 92 প্লাস 3 অর্থাৎ হয়ে যাবে এটা 95। ঠিক আছে, তো সেটা জাস্ট করে দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা হবে 92 প্লাস 3 গুণিত 1 মানে 95, এটা হবে অ্যান্সার। তো চলো এরপর বিভাগ গ। 3.4 অর্থাৎ 3 জায়গায় 4টা। দেখো এখানে একটা গাণিতিক প্রবলেম আছে। একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্টে ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পিয়ার ফিউজ লাগাতে হবে নির্ণয় করো। অর্থাৎ অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে যে প্রবাহমাত্রাটা কত, তো সেরকম প্রবাহমাত্রার ফিউজ লাগাবো, প্রবাহমাত্রা বের করতে পারলেই হবে। তাহলে লিখবো আমরা প্রদত্ত পি সমান, মানে পাওয়ারটা দেওয়া আছে
ক্ষমতাটা 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট, ভি সমান দেওয়া আছে 220 ভোল্ট, আই সমান কোয়েশ্চেন মার্ক জিজ্ঞাসা চিহ্ন। লিখবো আমরা জানি পি ইজ ইকাল টু আই ভি বা আই ইজ ইকাল টু পি বাই ভি। তাহলে 2000 বাই 220 করলে পাবো আমরা 9.90। তাহলে লিখবো অতএব কমপক্ষে 9.09 কমপক্ষে 9.09 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এর অ্যান্সার। তো চলো এরপর 3 থেকে 4 অথবাটা কি বলছে। 3 থেকে 4 অথবাটা একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্ট এ ব্যবহার, সরি এটা নয়, এইটা অথবাটা এটাতেই হলো। দুটি রোধক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় 10 ওহম, রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় এত ওহম, রোধ দুটি নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নেব রোধ দুটো হলো যথাক্রমে R1 এবং R2। তাহলে সেটা দেখে নাও অ্যান্সারটা। তাহলে রোধ দুটি হলো R1 ও R2, এটা ধরে নিয়েছি। তাহলে প্রশ্ন অনুযায়ী কি যখন শ্রেণী সমবায়ে যোগ করবো সেক্ষেত্রে R1 প্লাস R2 সমান 10। তাহলে এখান থেকে আমরা R1 এর মানটা বের করে নিচ্ছি। তাহলে R1 সমান কত, 10 মাইনাস R2। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার যখন সমান্তরালে করবো, সমান্তরালে দুটো রোধ থাকলে কি হবে, 1/R সমান 1/R1 প্লাস 1/R2। তো অত না লিখে একবারে করে দিবে, শ্রেণীতে দুটো সমান্তরালে দুটো থাকলে উপরে গুণ নিচে যোগ হয়, উপরে গুণ নিচে যোগ। তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সেটা কত দিয়ে আছে সমান্তরালটা 12/5 ওহম। তাহলে এটা সমান 12/5। এবার দেখো R1 R1 এর মান বের করে নিচ্ছি 10 মাইনাস R2, এখানে বসিয়ে দিয়েছি 10 মাইনাস R2 ইন্টু R2 যেমন রইলো রেখে দিলাম। তারপর R1 প্লাস R2 এর মান কত, 10 বসিয়ে দেওয়া হলো, তাহলে 12/5। এবার জাস্ট গুণ করা হয়েছে R2টাকে এর সাথে, তাহলে 10R2 মাইনাস R2 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো 5 2 এ 10, তাহলে নিচে লিখে দিচ্ছি 2, তাহলে পাচ্ছি আমরা শুধু 12। আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার দেখো কোনাকুনি গুণ, 12 দুগুণে কত হবে, তাহলে গুণ করলে 24। তার মানে পেয়েছি আমরা মাইনাস R2 স্কোয়ার প্লাস 10R2 সমান 24। এবার আমরা এটাকে একদিকে করে নেব সমীকরণটাকে, জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর করবো এখানে। তাহলে R2 স্কোয়ার মাইনাস 10R2 প্লাস 24 সমান 0। দেখো এই সমীকরণটাকে R2 স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, আর 24টাকে এদিকে নিয়ে আসার পর মাইনাস দিয়ে গুণ করা হয়েছে। তাহলে R2 স্কোয়ার মাইনাস 10R2 প্লাস 24 সমান 0। এবার এখান থেকে তাহলে করছি, দেখো আমরা 24 আছে, তাহলে 4 6 24, তার মানে একটা মাইনাস 6R2 করবো, একটা মাইনাস 4R2 করবো, প্লাস 24, জাস্ট কমন নেওয়া হয়েছে R2টা দিয়ে, এখান থেকে পাচ্ছি R2 মাইনাস 6 আর একটা R2 মাইনাস 4, দুটো ইন্টু করলে 0। তার মানে R2 এর মান 6ও হতে পারে 4ও হতে পারে, আমাদের তো বলে দেওয়া নেই কোনটা কত। এখানে দুটো রোধ বলেছে, আমরা একটা R1 ধরেছি, একটা R2 ধরেছি। তাহলে যদি R2 6 হয় তাহলে R1 কত হবে, 10 মাইনাস 4 মানে 6 হলে 4 হবে, 4 হলে 6 হবে। তার মানে অতএব নির্ণীয় রোধ দুটি হবে যথাক্রমে 4 ওহম ও 6 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো, অন্য কোনো যে কোনো প্রবলেম কমেন্টে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে পাঠাতে পারো, টেলিগ্রামে পাঠাতে পারো, তোমাদের জন্য সব ব্যবস্থায় রাখা আছে। তো চলো এরপর বিভাগ ঘ এর আমরা চলে যাব। বিভাগ ঘ, বিভাগ ঘয়ে দেখো 4 দাগের এক একটা কর্ক দিয়ে বন্ধ করা একটি বায়ুপূর্ণ ফ্লাক্সের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। ফ্লাক্সটির উষ্ণতা বাড়াতে থাকলে ভিতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের প্রায় দ্বিগুণ হলো ও কর্কটি ছিটকে গেল। কোন উষ্ণতায় এই কর্কটি ছিটকে গেল? তাহলে কি বলেছে দেখো, এখানে যখন কর্কটা ছিটকে গেল তার আগে পর্যন্ত কি আছে, কর্কটা যখন ছিটকায়নি তার আগে পর্যন্ত কি আছে, আয়তনে কি আছে। তাহলে আয়তনটা এখানে একই আছে, এইভাবেই আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তাহলে এখানে দেখো উষ্ণতা 20 থেকে করা হয়েছে কত না বাড়ানো হয়েছে, সেটা আমাদের বের করতে বলছে, বাড়িয়ে কত করা হয়েছে। আর চাপের দেখো পরিবর্তন হয়েছে, উষ্ণতা বাড়ালে আমরা কি জানি চাপ বেড়ে যায়। প্রথমে ছিল 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, সেটা হয়ে গেছে দ্বিগুণ, অর্থাৎ 2 × 760 হয়ে গেছে। বোঝা গেল? এবার অঙ্কটা তাহলে অ্যান্সারটা দেখো। তাহলে লিখবো প্রদত্ত T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 20 প্লাস 273 করলে 293 কেলভিন, চাপটা দেওয়া আছে 760 mmHg। এরপরে বলছে চাপ দ্বিগুণ হয়ে গেল, চাপ দ্বিগুণ মানে 2 গুণিত 760 mmHg। T2 সমান বের করতে বলেছে, আর আয়তনটা আমরা ধরে নেব সমান আছে, কারণ যতক্ষণ পর্যন্ত কর্কটা ছিটকায়নি ততক্ষণ কি ছিল, আয়তন একই ছিল। তাহলে V1 সমান V2 সমান V, এটা ধরে নিয়েছি। এবার লিখবো আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বা T2 উষ্ণতাটা জানতে চেয়েছে, তাহলে P2 V2 T1 কোনাকুনি জাস্ট গুণ ডিভাইডেড বাই P1 V1। মানগুলো পুট করে দাও, মানগুলো সব দেখো এখানে বসিয়ে দিয়েছি, কাটাকাটি হয়েছে, কাটাকাটি হওয়ার পর 586 আমরা পেয়েছি, 586, এটা কিছু নয় 586। এবার এখানে একক লিখলেও কোনো অসুবিধা নেই, 586 এটা কি ছিল কেলভিন, আমি লিখলেও লিখতে পারি আর এখানে না লিখারও লিখলেও চলে, কারণ আমি তো ফাইনাল অ্যান্সার লিখছি। ঠিক আছে, তাহলে লিখবো অতএব নির্ণয় উষ্ণতা। দেখো যেহেতু আমাদের T1টা ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, তাহলে T2টাও ডিগ্রি সেন্টিগ্রেডে লেখাই ভালো। অর্থাৎ নির্ণয় উষ্ণতা 586 মাইনাস 273 মানে 313 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই, তাই তো? তো চলো পরের যে অঙ্কটা আছে, তোমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সারতে হবে। তো অথবাটা একই চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.184 গ্রাম হাইড্রোজেন
এর যে আয়তন হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম, অপর একটি গ্যাস ওই আয়তন দখল করে, মানে দুটোরই আয়তন সমান বলে দিয়েছে। গ্যাসটির আণবিক ভর কত? তাহলে এখান থেকে কি কি দেখা যাচ্ছে, একই চাপে দুটোর চাপও সমান, আয়তনও সমান। ঠিক আছে, আণবিক ভর জানতে চেয়েছে দুটোটার। ওকে, তো দেখে নাও অ্যান্সারটা। তাহলে লিখবে প্রদত্ত T1 সমান 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 17 প্লাস 273 করলে 290 কেলভিন। W1 প্রথমটা ওয়েট আছে 0.184 গ্রাম, আর আণবিক ভর দেওয়া আছে, মানে মোলার ভরটা হচ্ছে 2 গ্রাম পার মোল। আর আণবিক ভর বললে শুধু 2 বলবো তখন। T2 কত? T2 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে পাবো 298 কেলভিন। আর ওজনটা দেওয়া আছে 3.7 গ্রাম, আর আণবিক ভরটা বের করতে বলেছে। ঠিক আছে, আর কি কি ডেটাগুলো দেওয়া আছে না, দুটোরই আয়তন সমান, দুটোরই চাপও সমান। এবার আমরা সূত্র বসাবো। আমরা জানি পিভি সমান W/m/RT, তাহলে ভি সমান কত পাচ্ছি দেখো, ভি সমান W/RT/PM। দেখো এখানে বলে দিয়েছে যে ভি সমান, আর কি বলেছে, পি সমান। আর দেখো আর এর মান কি, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাই না? তাহলে আর এর মানও কিন্তু দুজনের জন্য দুটো ক্ষেত্রেই সমান হবে। তাহলে আমরা হয় ভি সমান W/RT/PM করতে পারি, বা আর সমান করেও এটা করতে পারি, বা পি সমান করেও এটা করতে পারি। অর্থাৎ দুটো গ্যাসেরই, দুটো কন্ডিশনেরই আমরা ভি কে সমান করেও করতে পারি, আর কে সমান করেও ধরতে পারি, বা পি কে সমান করেও করতে পারি। অ্যান্সার সবই একই আসবে। আমি এখানে V1 সমান V2 ধরে নিয়ে করছি। তাহলে V1 সমান V2 হলে, তাহলে প্রথম গ্যাসের জন্য তাহলে কত হবে, W1 আর T1 ডিভাইডেড বাই P1 M1। দ্বিতীয় জন্য এটা হবে W2 আর T2 বাই P2 M2। এবার দেখো M2 সমান তাহলে বসিয়ে দিয়েছি P2 বাই P2। দেখো এটা P2 বাই P2 কেন হচ্ছে, P1 সমান যেহেতু P1 এর জায়গায় P2 বসিয়ে দিয়েছি, জাস্ট মানগুলো বসানো হয়েছে। বসানোর পর পাচ্ছি আমরা 41.326। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। অতএব গ্যাসটির আণবিক ভর হবে 41.326 ছিল বলে 33 লিখে নিয়েছি, তাহলে 33। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে এটা একবার ভালো করে দেখে নাও। বুঝতে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো নেক্সট 4.2, 4-2 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? তাহলে এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যদিও বিক্রিয়া সহজ, অঙ্ক সহজ, কিন্তু এই কোশ্চেনটা অনেক স্কুলেই টেস্টে পড়েছিল। তাহলে বিক্রিয়ার সমীকরণ লিখবে 2NaOH প্লাস H2SO4 থেকে পাবো আমরা Na2SO4 প্লাস H2O। তো দেখো এখানে একটা বিক্রিয়া করলেও হয় NaHSO4, কিন্তু দেখো প্রশমিত করতে বলেছে, যদি সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হয়ে যায় অর্থাৎ NaHSO4, তাহলে কিন্তু অ্যান্সার যেটা বেরাবে সেটা কিন্তু ভুল বলবো, কারণ তখন H থাকা মানে প্রশম সম্পূর্ণ হবে না। সেই জন্য আমাদের এই বিক্রিয়াটা লিখতে হবে যে Na2SO4 প্লাস H2O। বোঝা গেল? এবার দেখো আমরা NaOH এর বের করছি। তাহলে সোডিয়ামের কত 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, এটা করলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো 80 গ্রাম। আর একই রকম H2SO4 করলে পেয়ে যাচ্ছি আমরা 98 গ্রাম। তাহলে ওইখানে নিয়মে লিখবো 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 4 গ্রামে কত প্রয়োজন? তাহলে 98/80 গুণিত 4, তারপর পাচ্ছি আমরা 4.9 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বুঝতে কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানিও, বা তোমরা কোন ধরনের ভিডিও চাইছো, বা কি অ্যান্সার চাইছো, কোন প্রবলেম আটকাচ্ছে সব কমেন্টে জানিও, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাতে তোমরা পাঠিয়ে দাও তোমাদের প্রবলেম, আমরা তোমাদের সলিউশন করে দিয়ে দেবো। তো এর পরের ভিডিওতে তোমাদের আর দুটো পেজ সলিউশন দেওয়া হবে, অর্থাৎ এর যে পরের পেজ আছে দেখতে পাচ্ছ এই পেজটা, এবং এর পরবর্তী যে পেজটা আছে এটা দুটো করে একটা ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ওকে, বাই।